দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনাম। অভ্যন্তরীণ ইস্যুতে অন্যের নাক গলানো পছন্দ না ঢাকার, সংখ্যালঘু ইস্যুতে দিল্লির উদ্বেগ। দিল্লি থেকে সরিয়ে ঢাকায় ইউর ভিসা সেন্টার চান ডক্টর ইউনূস, অপতথ্য ঠেকাতে সহযোগিতা কামনা। এবার সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা, সংস্কার শেষে ৩-৪ মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। লিটারে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকে কার্যকর, মজুতদারি কমার আশা বাণিজ্য উপদেষ্টার। বাড়ছে গার্মেন্টস কর্মীদের বেতন, দেশ থেকে পোশাক খাত সরিয়ে নেয়ার ষড়যন্ত্রে সতর্কবার্তা শ্রম উপদেষ্টার। সিরিয়ার পথে পথে বাশারের ক্ষমতাচ্যুতির উল্লাস, দামেস্কে আর সংঘাত নয়, স্থিতিশীলতা চায় বিশ্ব। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমাদের আলোচনা মূলত বাংলাদেশ ভারতের দ্বৈত সম্পর্ক নিয়ে। আপনারা জানেন আজকেও বৈঠক হয়েছে দূরে দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে। কদ্দূর পরিস্থিতি এগুলো, ভারতের গণমাধ্যমের মিথ্যাচার নিয়ে কী করা, সেসব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই। ৩ জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আছেন তাহসিন রিয়াজ, তিনি সহ মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্ক ভাদুরী, তিনি সাংবাদিকতা করেন ভারতে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, সে আলোচনায় যাবার আগে আরেকটা খবর জানিয়ে নিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমান্ত থেকে ৭৯ জন নাবিক সহ বাংলাদেশি 2টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। এই ট্রলার দুটির নাম হচ্ছে এফবি মেঘনা 5 এবং এফবি লায়লা 2। এই ব্যাপারে বিস্তারিত আমরা সরাসরি একটু পরে আপনাদের জানাবার চেষ্টা করব। শুরুতেই অর্ক ভাদুরী আপনার কাছে আসতে চাই, আশা করি শুনতে পাচ্ছেন এখন আমাদের কথা। সম্প্রতি বিভিন্ন জায়গায় আপনার বক্তব্য একটা আলাদা রকম কণ্ঠস্বর হিসেবে ভারত থেকে আমরা শুনতে পেরেছি, এবং একটি ইউটিউব ভিডিও সিরিজও আপনারা শুরু করেছেন, ডিকোডিং বাংলাদেশ নামে, যেখানে আপনারা খুব বিস্তারিতভাবে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিশ্লেষণ তুলে ধরছেন। এখানে একদিকে যেমন ভারতীয় গণমাধ্যমের প্রচারণা রয়েছে, আরেকদিকে সেই ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ জানানো। এই সব কিছুর ভিড়ে আসলে দুপারের মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা এই মুহূর্তে কোন জায়গায় আছে? আমার যেটা সমস্যা হচ্ছে যে আমি জানি না আপনারা আমাকে খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। আমি জানি না, কোনো হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তো আমি খুব আবছা ভাবে আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি বোধহয় আমাকে জিজ্ঞেস করছেন যে একদিকে যেমন বাংলাদেশ এবং ভারত দুটো দেশের রাষ্ট্রীয় পর্যায়ে বেশ উত্তেজনা রয়েছে, কিন্তু মানুষের সম্পর্কের জায়গাটা কি রকম, এবং আজকে আমাদের সরকারের তরফ থেকে একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন, এবং সেটার কি প্রভাব আমি যত আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন। হ্যাঁ, আমার যেটা মনে হয় বাতিন, যে একটা ব্যাপার যেটা হচ্ছে, যেটা খুব সমস্যা হচ্ছে আমাদের দেশের দিক থেকে, বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় শেখ মুজিবুর রহমানের একটা কথা, তোমরা রিয়েলিটি মাইনা নাও। আমরা বোধহয় বাংলাদেশের রিয়েলিটিটাকে মেনে নিতে পারছি না। এটা হচ্ছে বোধহয় আমাদের দিক থেকে সবচাইতে বড় একটা সমস্যার জায়গা। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারকে সম্পূর্ণভাবে উৎখাত করেছেন, এই রিয়েলিটিটা, এই বাস্তবতাটা কিন্তু আমাদের একদম মেনে নিতে হবে। আমাদের জনগণকেও মেনে নিতে হবে এবং আমাদের রাষ্ট্রকেও মেনে নিতে হবে। বাদবাকি যাবতীয় আলোচনা এর পর থেকে শুরু হতে হবে। কাজেই শেখ হাসিনার শাসনকালের অবসান একটা অভ্যুত্থানের মাধ্যমে এবং খুব অল্প কয়েকটা দিনের মধ্যে এত মানুষের মৃত্যু, এই গোটা যে রিয়েলিটিটাকে বাদ দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ প্রশ্নে কোনো আলোচনাই করা সম্ভব নয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদের দিক থেকে
যেটা হয়তো খানিকটা ঘাটতি থাকছে, কিন্তু আজকের বৈঠকের পর আমার মনে হয় ধীরে ধীরে হয়তো সেই দূরত্বের জায়গাটা কমবে। সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশের মানুষ কি করবেন না করবেন, তাদের শাসক কে হবেন, তাদের শাসক কে হবেন না, এই সমস্ত বিষয়ে আমার মনে হয় যে আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের, ভারত রাষ্ট্রের যে খুব কিছু ভূমিকা রয়েছে এরকমটা আমার মনে হয় না। এবং আরো একটা কথা আমাদের বোঝা দরকার, এবং ধীরে ধীরে আমরা বোধহয় বুঝতেও পারছি, যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা আমাদের দেশের জন্য, ভারতের জন্য কিন্তু একটা বিরাট বার্ডেন হয়ে যাচ্ছেন। আপনারা অলরেডি হয়তো খবরে দেখেছেন যে আজকেরই খবর, আওয়ামী লীগের 4 জন নেতা কর্মী তারা গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং তাদেরকে কিন্তু ভারতীয় পুলিশ তারা গ্রেফতার করেছে। আমি এটা দেখতে দেখতে, এখানে জাহিদ ভাইও আছেন, মানে আমি দেখতে দেখতে খুব এম্বারাস ফিল করছিলাম যে এই সমস্ত এলিমেন্ট তারা আমাদের দেশে রয়েছেন, এতদিন ধরে আছেন। আমি জানি না কিভাবে তারা 90 দিনের পরেও তারা ভিসা কি বন্দোবস্তে তারা আছেন আমি জানি না, কিন্তু এটা খুবই আমাদের জন্য একটা অস্বস্তিকর বাস্তবতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের আরো একটা যেটা খুব দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করছে ভারতের শাসক দল, ভারতীয় জনতা পার্টি, এবং যারা নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে নির্বাচনের দিকে তাকিয়ে তারা এক ধরনের প্রবল বাংলাদেশ বিদ্বেষ জারি রাখতে চাইছে। এবং এটাও আমি একই সঙ্গে বলবো, বাংলাদেশেও বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো অনভিপ্রেত ঘটনা এবং যেগুলোর একটা ইম্প্যাক্ট ভারতে পড়ছে। আমার মনে হয় যে এগুলো থেকে বেরিয়ে আসা, একটা পলিটিক্যাল ডায়ালগ শুরু করা এবং দুদিকেই শুভবুদ্ধির উদয় যদি হয়, সেটা বোধহয় গোটা উপমহাদেশের জন্য একটা একটা বেটার একটা ব্যবস্থা কায়েম করতে পারবে। ধন্যবাদ। এ পর্যায়ে তাহসিন, আপনার কাছে আসতে চাই। এই যে ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন আয়োজনে বক্তব্য রাখছেন, সেটা নিয়ে আজকে সরকারের তরফ থেকেও এক ধরনের প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে এই ব্যাপারগুলো মোকাবেলায় যা করা হচ্ছে এখন পর্যন্ত, সেটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা, আর এর বাইরে আর কি করার আছে বলে মনে হয় আপনার? আচ্ছা, ধন্যবাদ মতিন ভাইকে। আসলে করার অনেক কিছু আছে। প্রথমত আমাদের যে ব্যাপারটা আসলে বোঝা দরকার, যে ব্যাপারটা জানা দরকার, যেটি ভাইয়া বললেন একটু আগে, সেটি হচ্ছে যে দেশে আসলে তিনি আশ্রয় নিয়েছেন সে দেশের আসলে কতটুকু করণীয় ছিল, কতটুকু লিমিট তার জন্য আসলে বেঁধে দেওয়া দরকার ছিল। আপনি দেখেন, আমরা জানি না যে আসলে 90 দিনের বেশি একজন মানুষ কিভাবে ভিসা ছাড়া কোনো দেশে থাকে। তাদের দেশের তো শিষ্টাচার আছে, তাদের দেশের তো আলাদা পররাষ্ট্র নীতি আছে, তাদের দেশের তো কিছু নিজস্ব আইন কানুন আছে, রীতিনীতি আছে। তিনি সেখানে আছেন, দ্বিতীয়ত হচ্ছে তিনি সেই দেশে অবস্থান করা অবস্থায় সেই দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সেই দেশের সরকারকে ব্যবহার করে তিনি বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। এবং পাশাপাশি তিনি আরও বিভিন্ন দেশে অনেকটা মুখপাত্রের মতন তিনি ভূমিকা পালন করছেন। তিনি দেশের বিরুদ্ধে সেই দেশে থেকে, দ্যাট মিনস ভারতে থেকে হচ্ছে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে তিনি বিষাদাগার করছেন এবং নানাবিধ মিথ্যাচার, যেমনটি তিনি যখন ক্ষমতায় ছিলেন যেমনভাবে তিনি যে র্যাডিক্যাল ওয়েতে, যেই হিংস্রতার সাথে যে কথাগুলো তিনি আগে বলেছেন, ন্যূনতম সৌজন্যবোধ তার মধ্যে ন্যূনতম এখন পর্যন্ত সেই অনুশোচনার জায়গা তৈরি হয়নি এবং তিনি সেটা খুব স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছেন। দেখেন, আসলে এটা আমাদের বুঝতে হবে যে আপনি বাংলাদেশ থেকে কতটুকু লিমিট করতে পারেন। যেটা আমরা দেখেছি যে তার যে বার্তাগুলো বা তার যে বক্তব্যগুলো বিদেশে তিনি দিয়েছেন বা বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তার আগের দিনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু আইন করে বলা হয়েছে এ ধরনের বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি প্রচার মাধ্যমকে তো আসলে লিমিট করতে পারছেন না। সোশ্যাল মিডিয়া তো একটা উন্মুক্ত জায়গা এবং সেটাকে কিন্তু তারা কাজে লাগিয়েছে। তো এই জায়গাটাতে আসলে লিমিটেশন করে আপনি এটাকে আটকাতে পারবেন না। যেটা আপনি আটকাতে পারতেন, যে জায়গাটাতে আসলে আমরা হয়তো কিছু করতে পারতাম, সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল ডায়লগ, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এই ডায়লগকে এক্সটেন্ড করে ডায়লগের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে তাকে বাংলাদেশে কিভাবে ফেরত আনা যায়, শাস্তির মুখোমুখি করা যায়, সেটাকে ত্বরান্বিত করা হয়তো একটা পদ্ধতি হতো, যেটার দ্বার উন্মোচন হিসাবে আমরা হয়তো দেখতে পারি যে আজকের এই বৈঠকটি, যেটা আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়েছে। কিন্তু দুঃখজনক যে নিউজটি আপনি একটু আগে পড়লেন, যে
৭৯ জন জেলেকে হচ্ছে আজকেই আমরা দুপুরে দেখলাম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, এবং সেখানে আমরা কথা বলছিলাম জাহিদ ভাইয়ের সাথেও, তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এবং তিনি যে কথাটা বলেছেন, তিনি কিন্তু একটা রিস্টার্টের কথা বলেছেন সম্পর্ককে। যদিও তিনি তার আশঙ্কার কথা প্রকাশ করেছেন এখনও, তাদের যে ভারতীয়, আমি বলবো না যে ভারতীয় মিডিয়া, আমি বলবো যে ভারতীয় কিছু গণমাধ্যম যারা কিনা একেবারে দায়িত্ব নিয়ে এই মিথ্যাচারগুলো করছেন, এই প্রোপাগান্ডাগুলো করছেন। জানি না আমি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি রাষ্ট্রের সচিব, পররাষ্ট্র সচিব, তিনি কিভাবে করে এই জায়গাটাতে এত বেশি আশঙ্কা প্রকাশ করেছেন। আমাদের মনে হয়নি যে এত বেশি আশঙ্কা প্রকাশ করার জায়গা ছিল। দেখুন, বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল গণমাধ্যম কাজ করে, বিবিসি কাজ করে, CNN কাজ করে, আল জাজিরা কাজ করে, এবং আরও বেশ কিছু গণমাধ্যম কাজ করে। আপনি দেখবেন না যে তারা এ ধরনের যে সহিংসতার গল্প আমরা ভারতীয় কিছু গণমাধ্যমে শুনি, সেই সহিংসতার গল্প কিন্তু তারা শোনায়নি। এবং অল অফ আ সাডেন, আমি জানি না যে আসলে ঠিক কোন সোর্সকে বেস করে তিনি আশঙ্কাগুলো প্রকাশ করেছেন। সেটা তিনি করতে পারেন, যেহেতু তিনি এসছেন, তার দেশের কিছু এজেন্ডার কথা তিনি বলবেন, এটি বাস্তবতা। তবে পাশাপাশি যে কথাগুলো তিনি বলেছেন সেগুলোকে আমরা সাধুবাদ জানাতে চাই। সেই পলিটিক্যাল ডায়লগের যে জায়গাটা শুরু হয়েছে সেটি জরুরি ছিল, বরং এই ডায়লগ আপনার এগিয়ে নেওয়ার মাধ্যমে হয়তো তাকে লিমিট করার কোনো সুযোগ হয়তো তৈরি হতে পারে। দেখেন, আমি জাস্ট ছোট্ট একটা ব্যাপার আমি যোগ করে আমি হয়তো ফ্লোরটি ছেড়ে দিব। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 16 বছরের যে আমরা রেজিমটা দেখেছি, এটা কি শুধুমাত্র বাংলাদেশের জনগণের উপর কি আসলে জুলুম নির্যাতন ছিল, নাকি এই সংখ্যালঘু কার্ড প্লে করে তিনি বারবার এই লঘু সম্প্রদায়কে হচ্ছে তিনি আলাদা করে ট্রিট করে, আলাদা করে নির্যাতন করে তিনি ভারতের আস্থাভাজন হয়েছেন? এটা কিন্তু আমাদের বুঝতে হবে, মানে কেন আসলে ভারতের আস্থাভাজন, ঠিক কী কারণে ভারতের আস্থাভাজন। আপনি দেখবেন যে 2012 সালে আমরা রামুর বৌদ্ধ মন্দিরে হামলা দেখেছি, যেটি আমি যদি বলি যে খুব নৃশংসতম হামলা। সেটি কোন সরকারের আমলে হয়েছিল? আমি এভাবে করে সমালোচনা করতে চাইনি, বাট আমাকে আজকে বলতে হচ্ছে, এই জন্য বলতে হচ্ছে যে এই ডিফারেন্সিয়েটটা দেখা জরুরি। আপনি 3 মাসের একটি সরকার, যেই সরকারটি গণ-অভ্যুত্থানের সরকার, যেই সরকারটি 2000 শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার, যেই সরকারকে লক্ষ কোটি জনতা রাজপথে থেকে লেজিটিমেসি দিয়েছে, সেই সরকারের বিরুদ্ধচারণ যখন আপনি করছেন, যার পক্ষ নিয়ে করছেন, তিনি কি আপনার সম্প্রদায়ের পক্ষপাতী কখনো ছিলেন? সেটা আপনার জানতে হবে। আমরা যদি দেখি যে 2016 সালে আমরা নাসিরনগরে হামলা দেখেছি, আমরা 2017 সালে আমরা রোহিঙ্গা ইস্যুতে আমরা উগ্রতা দেখেছি, আমরা 2019 সালে পীরগঞ্জে সংখ্যালঘুদের উপর আমরা হামলা দেখেছি, এবং সর্বশেষ আপনি দেখেন নির্বাচনের আগে শুধুমাত্র ভারতের আস্থাভাজন হওয়ার জন্য আপনি যখন এই হামলাগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করবেন, আপনি দেখবেন যে তার দলের লোকজনদের সম্পৃক্ততা আমরা দেখেছি 2021 সালে কুমিল্লায় দুর্গাপূজায় যেই সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে 7 জন নিহত হয়েছিল। এগুলো কার শাসন আমলে ছিল? নিশ্চয়ই সেগুলোকে আমরা কিন্তু ঘেটে দেখছি না। জি, ধন্যবাদ। ডক্টর জাহিদ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। একটা কথা প্রায়শই বলা হয় যে ভারত তো বাংলাদেশের চারপাশে ঘিরে রয়েছে এবং প্রতিবেশী পাল্টানোর উপায় নেই, এবং এই কারণে বাংলাদেশের দিক থেকে সবসময় একটা চেষ্টা থাকা উচিত যাতে সম্পর্কটা স্বাভাবিক হয়ে আসে। কিন্তু ভারতের দিক থেকে বা ভারতের গণমাধ্যমের দিক থেকে বা RSS এর দিক থেকে, যেহেতু তারা তো ক্ষমতার এত কাছাকাছি, তাদের যদি অবস্থানটা এই থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগকে আদৌ কোনো কাজে দেবে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে কথাটা বলছিলেন, জিও পলিটিক্সে খুবই আলোচিত একটা ব্যাপার, যে আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন না। কিন্তু সমস্যা হচ্ছে এই কথাটা শুধু আমাদেরকে শোনানো হয়, মানে ভারত কি প্রতিবেশী হিসেবে আমাদেরকে পাল্টাতে পারবে? সেও পারবে না। সো এই বাক্যটা তাদের জন্য সত্য, তাদেরও রিয়েলাইজ করা দরকার। এবং বাংলাদেশের মতো একটা দেশ, সাইজে ভারতের তুলনায় বেশ ছোট, কিন্তু 18 কোটি মানুষ আছে এখানে। আপনি ভারতের ম্যাপ আঁকলে বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে যায়। সো এইভাবে আপনি আমাদেরকে ঘিরে আছেন, তাদের স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটি রিজনেও বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশে এমন মানুষ রাখা যারা কার্যত ভারতকে তীব্র ঘৃণা করে, এটা তাদের জন্য ভালো না। সুতরাং এটা তাদেরকে মনে রেখে কাজ করতে হবে। এবং আমি আজ দেখলাম পররাষ্ট্র সচিবের বক্তব্য শুনলাম, মনে হলো যে তারা কিছুটা হলো রিয়েলাইজেশনের দিকে যাচ্ছে, যদিও কোস্টগার্ডের ইস্যুটা আমরা এখনো স্পষ্ট নই। কিন্তু কেন এই কাজটা করছে, আমি আসলে খুব বড় একটা ঝুঁকি দেখি এই কারণে যে ভারতের বিদ্যমান যে রাজনীতি আছে, বিজেপি RSS এর যে রাজনীতি আছে। আমি একটু RSS এ যদি যাই, RSS এর জন্ম আমি ভুল না করলে 1925 সালে, ওদের 100 বছর পূর্তি হতে যাচ্ছে।
সালে মুসোলিনি প্রথমবার ক্ষমতায় আসে এবং তার আগে থেকে তাদের এই ফ্যাসিস্ট পলিটিক্স শুরু হয়েছে এবং আরএসএস ঘোষিতভাবেই ফ্যাসিস্ট। তাদের প্রাথমিক যে ইন্সপিরেশন এটা দেখেই তারা ইন্সপায়ার্ড হয়েছে, এটা তারা লুকোছাপা করেন না। সো এরকম একটা ভাবাদর্শ যখন ভারতের রাষ্ট্র ক্ষমতায় আছে তখন আসলে আপনার এই জাতিভিত্তিক উত্তেজনা আপনার রাজনীতির পক্ষে যায়। যেমন ধরুন যারা মোদি বলছেন বা তাদের অ্যাটিটিউড হচ্ছে তারা পৃথিবীর বা এই দক্ষিণ এশিয়ার সব হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা, তাই তো? আপনি কারো রক্ষাকর্তা কখন হয়ে উঠতে পারেন? যখন কেউ বিপদগ্রস্ত হয়। সুতরাং তার দেশের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি বিপদগ্রস্ত হয়, দক্ষিণ এশিয়ার কোনো দেশে যদি বিপদগ্রস্ত হয়, তাহলে তার সেভিয়ার হয়ে ওঠার ন্যারেটিভটা সামনে আনা সহজ হয়। ফলে বাংলাদেশে হোক না হোক, কিছুটা হোক, পলিটিক্যাল কারণে হোক, আপনি সবগুলোকে কমিউনাল হিসাবে প্রেজেন্ট করবেন এবং যদি যথেষ্ট না হয় আপনি যথেষ্ট ঘটানোর চেষ্টা করতে পারেন। সো এই হচ্ছে ভয়ঙ্কর জায়গাটা, এটা তাদের রাজনীতির জন্য ভালো। এবং প্রতিবেশী বাদ দেন, আমরা একটু যদি ভারতের অভ্যন্তরে যাই, ভারতের মণিপুরে বহু মাস থেকে যে ঘটনা ঘটছে, কেন ঘটছে? এগেইন দের আইডেন্টিটি পলিটিক্স। ওখানে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা তুলনামূলকভাবে পরে গেছেন। মেয়েতেরা যারা সমতল ভূমিতে থাকেন, ক্যাপিটালের আশপাশে থাকেন, একটা ভ্যালিতে, তাদের ওভারঅল সক্ষমতা বেশি, আর্থিক সক্ষমতা বেশি আছে। আর পাহাড়ে যারা থাকেন, নাগারা আছেন এবং কুকিরা আছেন, তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। বিজেপি যখন এই মেইতিদের জন্য কতগুলো আইন প্রণয়ন করতে গেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে বেশি সুবিধা দেওয়ার জন্য, ওখানে পাহাড়ে জমি কেনা থেকে, যেগুলো একসময় তাদের জন্য আসলে রেস্ট্রিক্টেড ছিল, কুকিদের জন্য, নাগাদের জন্য, সেখানে তাদেরকে দেয়া শুরু করলেন। ফলে যেটা হলো, আপনার এই হিন্দু আইডেন্টিটি পলিটিক্স, দ্য ভেরি ফ্যাব্রিক অফ ইন্ডিয়া, সেটাই ভেঙে দিতে পারে। আমরা একটু স্মরণ করবো জনাব বারাক ওবামা একটা ইন্টারভিউ দিয়েছিলেন ক্রিশ্চিয়ান আমানপোকে, যখন জনাব মোদি আমেরিকা সফর করছেন লাস্টবার, তখন ওবামা ঠিক বিজেপির পলিটিক্স সম্পর্কে এই কথাটাই বলেছিলেন। আমরা এখন অনেকে বলার চেষ্টা করছি, আপনি আপনার দেশের মানুষকে আদর করছেন, আপনি অন্য ধর্মের মানুষ তো বটেই, যারা কোনো বর্ণের অন্তর্ভুক্ত না, আউটকাস্ট, শিডিউল্ড কাস্ট, যারা দলিত সম্প্রদায়ের মানুষ, যার সংখ্যা 20 কোটির বেশি, আপনি তাকেও তো আদর করছেন। আপনি যেমন মুসলমানকে মাংস খাওয়ার জন্য হত্যা করছেন, একজন দলিত গরু মারা গেছে, উনি চামড়া ট্যান করেন, উনি চামড়া ছাড়াতে গেছেন, আপনি তাকেও তো পিটিয়ে মেরে ফেলার হিস্ট্রি ভারতে তৈরি করেছেন। ফলে এটা আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে, আপনি এটা না করেও থাকতে পারছেন না। আরেকটা জিনিস একটু যোগ করব, বিজেপি গত নির্বাচনে খারাপ করার পর থেকে আমার বিশ্বাস যে ভবিষ্যতে তারই আইডেন্টিটি পলিটিক্স আরও খারাপ দিকে যাবে। কারণ আগামী নির্বাচনে সে কী করবে? যেমন ধরুন এবার বাবরি মসজিদ, ওই জায়গায় যে তারা মন্দির করলো, সেটা কমপ্লিট করার আগেই তারা উদ্বোধন করেছে, যাতে তাদের সর্বোচ্চ ধর্মগুরুরা সেটাকে অ্যাভয়েড করেছে, যে না এটা ভুল হচ্ছে, ধর্মীয়ভাবে ঠিক হচ্ছে না, বাট দে ডিড ইট তাদের নির্বাচনের জন্য। এখন সমস্যাটা কি দাঁড়াচ্ছে ওদের রাজনীতির ভবিষ্যতে? তারা কি বলতে পারবে যে আমি মানুষের জন্য ওয়েলফেয়ার নিশ্চিত করব? যখনই সে কথা বলবে তখনই পাল্টা কথা, তুমি তো 10 বছর ক্ষমতায় ছিলে, তো তুমি কি করেছো এই 10 বছর? সো তার পক্ষে আর ওয়েলফেয়ার দেওয়ার রাজনীতি করা সম্ভব না। তাহলে কি করার আছে? সফল হবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, এই পোলারাইজেশন তৈরি করা, মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা। এবং এতে আমি মনে করি যে আমাদের এখানে দীর্ঘমেয়াদী একটা সংকট, বিজেপি অন্তত যতদিন ক্ষমতায় আছে ততদিন থাকবে। একটু যোগ করে শেষ করব, পশ্চিমবঙ্গে তাদের রেটরিকের ফলটা আপনি দেখবেন। মমতা ব্যানার্জি সেন্টারের সাথে বাংলাদেশ প্রশ্নে অ্যালাইন্ড হলেও প্রথম একবার বলেছিলেন 4-5 দিন আগে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমি শুধুমাত্র শশী থারুরকে দেখেছি এই ধরনের আলাপ করতে, আর কেউ না। কংগ্রেসও দেখবেন হুবহু অলমোস্ট বিজেপি যা বলছে তাই করছে। সেই মমতা ব্যানার্জি একসময় বাংলাদেশে ইউএন ফোর্স ডিপ্লয় করার কথা বলছেন, আমি বলছি না তিনি সেটা রিয়েলি চেয়েছেন, কিন্তু মানে তাদের ভোটের মাঠটাকে এমন ডিভাইসিভ, এমন র্যাডিক্যালাইজ করা হয়েছে যে রাজনীতিটা ইটসেলফ পাল্টে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে। আর একটা জিনিস বলে শেষ করি, অর্ক ভাদুরীর সাথে আজকে এই প্রথম আমি শোতে, আমি আগে অন্যান্য জায়গায় তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়েছি, আজকে সামনাসামনি আছি, আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি সেখানে থেকে আমাদের ট্রু কথাগুলো সামনে আনছেন। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন ভারতীয় সাংবাদিক হিসেবে প্রথমেই যেটা বলার, যে এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া এরকম নিজেদেরকে কার্যত হাসির খোরাকে পরিণত করছে। এটা খুবই প্যাথেটিক। আসলে আমার যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ভারতবর্ষে, যেহেতু আপনারা জানেন, একটা ফার রাইট শাসন চলছে
এই অতি দক্ষিণপন্থী শাসনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাদেরকে মনে করা হয় তারাও আসলে এক এক ধরনের প্রোপাগান্ডা যুদ্ধ যদি বলা হয় তার অংশ হয়ে পড়ছেন। এটা সরকারের সাথে সম্পর্কের কারণই বা শুধু বলি কি করে বলুন, কারণ যেই সমস্ত মিডিয়া বিজেপি সরকারের সমর্থক নয়, যে সমস্ত মিডিয়া বিজেপি সরকারের বিরোধী, তারাও দেখছি এই ধরনের অদ্ভুত ধরনের নিউজ করছেন। এবং আপনাদের দেশেও কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে, যেরকম ওই কিছু সাবেক সেনা আধিকারিক তারা বলেছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে ফেলবো ইত্যাদি। আমার একটা জিনিস এই এই বিষয়গুলো দেখি, এবং আমরা আমরা দুপক্ষই জানি যে মানে না চট্টগ্রাম দখল করা বা না কলকাতা দখল করা কোনোটাই সম্ভব হবে। আসলে ওই এক বিচিত্র সার্কাস চলছে বলে মনে হচ্ছে, একটা বিচিত্র সার্কাস। আমরা আমরা এই সার্কাসের অসহায় দর্শক হওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা আর একটু ক্রাইসিসের, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশের এই ঘটনাগুলো আমাদের নামে হচ্ছে, মানে আমাদের ট্যাক্সের টাকা এর সঙ্গে জড়িত হয়ে রয়েছে, কাজেই আমাদের অপরাধবোধের ব্যাপারটা অনেকটা বেশি। তবে একটা কথা আমি যোগ করতে চাইবো এর সঙ্গেই, ভারতীয় জনগণ একমাত্রিক নয়, ভারত দেশটাই আসলে একমাত্রিক নয়, তেমনি ভারতীয় গণমাধ্যমও সম্পূর্ণ একমাত্রিক এরকম বলা যাবে না। যেমন আমি একটি পত্রিকার কথা বলতে পারি, আপনারা নিশ্চয়ই অনেকে ফলো করেন, দ্য হিন্দু। তারা কিন্তু বেশ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনা করছে, এবং আমরা অনেকেই চেষ্টা করছি যারা যারা মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতার জায়গা থেকে আমরা চেষ্টা করছি সঠিক সংবাদটা তুলে ধরতে। কিন্তু ওভারঅল ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার অবস্থা শোচনীয়, এটা খুব খুব দুঃখজনক। আপনার কাছে আবারও ফিরবো, এই ফাঁকে একটু চট্টগ্রামের আরেকটু বিস্তারিত খবর আমরা জানতে চাই আমাদের সহকর্মী ফখরুল ইসলামের কাছ থেকে। শেষ পর্যন্ত কি জানা গেল, ট্রলার দুটোর কি অবস্থা, কেন তাদের ধরে নিয়ে যাওয়া হলো, এই ব্যাপারে কি আরো কিছু জানা গেছে কিনা? মঞ্জুর, আমি সবশেষ তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে আমার কাছে যে তথ্য এসেছে তাতে জানা গেছে যে ভারতীয় কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে এক ধরনের যোগাযোগ হচ্ছে, অর্থাৎ একটা সুখবর পাওয়া যাচ্ছে যে এই দুটি ট্রলারকে, অর্থাৎ ৭৯ জন জেলেবাহী যে দুটি ট্রলার, তাদেরকে ছাড়িয়ে আনার ব্যাপারে একটি প্রক্রিয়া চলমান রয়েছে। এটি একেবারে অসমর্থিত, অনির্ভরযোগ্য একটি সূত্র, এটি দাপ্তরিক কোনো সূত্র নয়। কাজেই এটি হতেও পারে, নাও হতে পারে, বা আমরা আশাবাদী যে ভালো কিছু হবে। তা আসলে ঘটনাটি ঘটেছে, আমার কাছে যে তথ্য এসেছে যে আজকে বেলা 11টার দিকে, যদিও গত রাত থেকে শোনা গেছে যে এই দুটি ট্রলার, এই যে মেঘনা 5 এবং লায়লা 2, এই দুটি ট্রলারকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা দাপ্তরিকভাবে যতটুকু তথ্য পেয়েছি যে সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম কার্যালয়ে এই যে ট্রলার দুটির মালিক পক্ষ তারা লিখিতভাবে জানিয়েছে যে তাদের ট্রলারকে বাংলাদেশের যে জলসীমা, সেই জলসীমা থেকে নিয়ে যাওয়ার বিষয়টি আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের জলসীমায় সাগরে 4টি মাছ ধরার গ্রাউন্ড বা এলাকা রয়েছে। তো খুলনা অঞ্চলে হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড এলাকাটি, আমি যতটুকু জানি, সেই এলাকায় এই দুটি ট্রলার মাছ ধরতে গিয়েছিল এবং তারা মাছ ধরা অবস্থায় ছিল। তো তাদেরকে সেখান থেকে বাংলাদেশের জলসীমার ভেতরে যখন তারা মাছ ধরছিল, সেখান থেকে ভারতের যে কোস্টগার্ডের সদস্যরা তারা ধরে নিয়ে যায়। এবং বলা হচ্ছে যে প্রথমে তাদের থেকে একটি আন্ডারটেকেন নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে এই দুটি ট্রলারের একটি হচ্ছে আপনার, একটিতে আছে 37 জন, লায়লাতে আছে 37 জন নাবিক এবং জেলে, আর 42 জন, লায়লাতে আছে 42 জন নাবিক ও জেলে, আর অপরদিকে মেঘনাতে আছে 37 জন। এই ট্রলারগুলো স্টিল বডি ট্রলার এবং এদের এক একটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 200 মিটার, আর এই প্রত্যেকটি ট্রলারের মধ্যে রয়েছে আপনার 200 টন ধারণ ক্ষমতা, অর্থাৎ তারা 200 টন মাছ নিয়ে সাগর থেকে উপকূলে আসতে পারে। তো বিষয়টি হচ্ছে আসলে কানাঘুষা ছিল দিনের বেলায়, আমরা বা সন্ধ্যার সময়ও কিছুটা শুনেছি, কিন্তু নিশ্চিত না হওয়ার কারণে আমরা বিষয়টি আসলে প্রচার করতে পারছিলাম না। বিষয়টি এরকম যে সামুদ্রিক মৎস্য যে দপ্তর রয়েছে চট্টগ্রামে, সেখানে এই এফবি লায়লা এবং এফবি মেঘনার মালিক পক্ষ তারা চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে যেন সেগুলোকে উদ্ধার করে আনা হয়। তো আসলে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম যে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক
পরিচালক কমোডর মাসুদ আলম, তার সাথে তিনি বলেছেন যে তারা বিষয়টা শুনেছেন এবং তারা নৌবাহিনী কোস্টগার্ডের সাথে যোগাযোগ করছেন এবং কিভাবে তাদেরকে এই দুটি ট্রলারকে ভারতের কোস্টগার্ডের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসা যায় সেই প্রক্রিয়াটি চলমান। তো বিষয়টি আসলে উদ্বেগের, যে আসলে বাংলাদেশ ভারতের আমাদের যে একটা যে জলসীমা রয়েছে, আমাদের যে সাগরের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এলাকা কিন্তু মেনেই প্রত্যেকটি দেশ সেখানে মাছ ধরে। এক দেশের নৌযান অন্য দেশের জলসীমায় সচরাচর প্রবেশ করে না। যদিও কোনোভাবে প্রবেশ করে যায় ভুলবশত কিংবা অজ্ঞতাবশত, তখন অপর দেশের যারা নৌবাহিনী বা কোস্টগার্ড বিষয়টিকে নজরে আনে এবং এটি একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিংবা বোঝাপড়ার মধ্য দিয়ে সেটিকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এফবি লায়লা এবং এফবি মেঘনার তারা মাছ ধরছিল কিন্তু বাংলাদেশের জলসীমায়, তবে তাদেরকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে আমরা যতটুকু জানতে পেরেছি বিষয়টি আসলে নিশ্চিত হওয়ার একটি অবকাশ রয়েছে। তো জানতে পেরেছি যে ভারতের যে কোস্টগার্ড তারা এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে আমাদের এই দুটি ট্রলারকে ধরে নিয়ে যায়। ৭৯ জন জেলে নাবিক সেখানে রয়েছে। তো আসলে তাদের নিয়ে মালিক পক্ষ খুবই উদ্বিগ্ন এবং তাদের স্বজনরাও বেশ উদ্বিগ্ন। তো আমরা সবশেষ খবর আবারও জানাতে চাই যে আমার কাছে যে তথ্য এসেছে কিছুক্ষণ আগে, যে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং ভারতের কোস্টগার্ডের সাথে যোগাযোগ রক্ষা করে কত দ্রুততার সাথে এবং সহজে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুটি ট্রলারকে নিয়ে আসা যায় সেই চেষ্টা চালাচ্ছে। মঞ্জুর, অনেক ধন্যবাদ। ফিরে আসবো অর্ক ভাদুরী আপনার কাছে। ভারতের রাজনৈতিক যে প্রেক্ষাপট এখন, সেখানে বাংলাদেশের ঘটনা যখন সারা বিশ্ব দেখলো, এখানে এত বড় মাপে গণহত্যা হলো, তারপরেও সেখানে কংগ্রেস বলুন বা তৃণমূল কংগ্রেস বলুন, তাদের অবস্থানটা বিজেপির কাছাকাছি থেকে যাওয়ার কারণটা কি? শুধু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসই কেন বলছেন, মানে সবচাইতে যন্ত্রণার যেটা বামপন্থীদের কমিউনিস্টদের অবস্থানও কিন্তু এই আলট্রা ন্যাশনালিস্ট যে স্রোত বইছে তার খুব কাছাকাছি। আমার মনে হয় আসলে একটা জাতির জীবনে এক একটা মল মাস আসে, এক একটা বন্ধ্যা সময় আসে। আমরা হয়তো সেরকম একটা বন্ধ্যা সময় পার করছি। মানে এরকম অদ্ভুত একটা সময় যখন উগ্র জাতীয়তাবাদের ঢেউ বয়ে যাচ্ছে এবং সবসময় আদার খুঁজে নেওয়ার চেষ্টা হচ্ছে। সেই আদার, অপর, কখনো সেটা পাকিস্তান, কখনো সেটা চীন এবং এখন সেটা বাংলাদেশ। এবং বিজেপির ন্যারেটিভে আসলে অন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যেমন বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে বিজেপির পক্ষে হিন্দু ভোটের কনসলিডেশন না হয়, এটা তার একটা মরিয়া চেষ্টা রয়েছে। কিন্তু আদেও এটা তার জন্য কতটা ফলপ্রসূ হবে এটা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। আমার তো সংশয় রয়েছে বটেই। তার কারণ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, এই ন্যারেটিভের ভিত্তিতে যদি পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের অধিকাংশ ভোট দেন, তাহলে তাদের স্বাভাবিক পছন্দ হিসেবে কিন্তু তারা ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবেন, তৃণমূল কংগ্রেসকে নয়। এবং সিপিআইএম সহ এখানকার যে বামপন্থীরা রয়েছেন তারাও যে এই পার্টিকুলার প্রশ্নে খানিকটা ব্যাকফুটে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন, তার মূল কারণ হচ্ছে আসলে গোটা সমাজটা ফার রাইট অক্ষের দিকে প্রবাহিত হয়ে রয়েছে। কাজেই সেটা খুব মুশকিলের। আরও একটা জিনিস আমার মনে হয়েছে যেটা আমি একদম খোলাখুলি বলতে চাই, সেটা হচ্ছে যে এক ধরনের কলোনি হারিয়ে ফেলার যন্ত্রণা, উপনিবেশ হাতছাড়া হয়ে যাবার যন্ত্রণা, এটাও কি আমাদের ভেতরে কাজ করছে? মানে এটা এটা আমায় খুব ভাবায় আসলে। মানে আমি একজন সাংবাদিক হিসেবে যখনই বাংলাদেশ নিয়ে কাজ করতে গেছি, আমি দেখেছি যতক্ষণ পর্যন্ত আমি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমি ইলিশ মাছ নিয়ে কথা বলছি, আমাদের বাড়ি ছিল নাটোরে, সেখানকার ফেলে আসা ভিটে নিয়ে আমি কথা বলছি, ততক্ষণ পর্যন্ত আমি একদম যাকে বলে প্রচণ্ড সহযোগিতা পাচ্ছি, জামাই আদর পাচ্ছি। কিন্তু যখনই আমি ডিজিএফআই এর কাজকর্ম নিয়ে অনুসন্ধানের চেষ্টা করছি বা ধরুন এই ধরনের এমন বিষয় যেগুলো বেশ অস্বস্তিকর, তখনই দেখছি যে আমার সেই বন্ধুরা, ঢাকাস্থ বন্ধুদের মুখ চোখ খানিকটা শক্ত হয়ে উঠছে। কাজেই এই জায়গা থেকেই মনে হয় ঠিক একই রকম প্রতিক্রিয়া এখানেও, যে উপনিবেশ হাতছাড়া হয়ে যাওয়ার যে যন্ত্রণা, সেটা বোধহয় আমরা খুব ভালোভাবে নিতে পারছি না। এটা
এটা খুব এটা খুব কষ্টের, কিন্তু এক একটা জাতিকে, প্রত্যেকটা জাতিকেই হয়তো এরকম সময়ের মধ্যে দিয়ে পেরোতে হয়। জার্মানদেরও হয়েছিল, আমাদেরও নিশ্চয়ই। হচ্ছে। অনেক ধন্যবাদ। তাহসিন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে আমরা এবং তারা এইভাবে ভাগ করার যে চেষ্টা, যেটা ভারতের ভেতরে কেমনভাবে হয় সেটার কথা এতক্ষণ অর্ক বলছিলেন, বাংলাদেশেও সেই চেষ্টা রয়েছে যে বাংলাদেশে মুসলমানরা একদিকে, হিন্দুরা আরেকদিকে, সমতলের মানুষ একদিকে, পাহাড়ের মানুষ একদিকে। এই জুলাই অভ্যুত্থানের তো অন্যতম একটা উদ্দেশ্য ছিল এই বিভেদগুলো ভুলে একটা ন্যূনতম জায়গায় যাতে সবাই একমত হতে পারি। সেদিকে কি অন্তর্বর্তীকালীন সরকার বলুন বা রাজনৈতিক দলগুলো বলুন, তারা এগোতে পারছে ঠিকভাবে? জি, অবশ্যই এগোতে পারছে। আমি মানে কেন এত কনফিডেন্টলি বললাম, দেখুন 5 তারিখের পর বিশেষ করে দুটো স্পেসিফিক ইনসিডেন্ট আমি এখানে মেনশন করি। 5 তারিখের পর আমরা দেখেছি যে পলিটিক্যাল যে দলগুলোকে আমরা অনেক বেশি রেডিক্যাল বলে জানতাম, যাদেরকে এতদিন ধরে ফ্রেমিং করা হয়েছে যে এরা উগ্রবাদী, যদি বলি, আমি খুব মেনশন করে যদি বলি, বাংলাদেশ জামাত ইসলামী বা তাদের যে অঙ্গ সংগঠন, তারা সহ বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু আমাদের হিন্দু ভাইদের ঘরবাড়ি, তাদের মন্দির পাহারা দিয়েছে। একদিনের জন্য নয়। আপনি জানবেন যে 5 তারিখ থেকে নির্ধারিত একটি সময় পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। কমপ্লিটলি বাংলাদেশের প্রশাসন ডিসফাংশন হয়ে গিয়েছিল এবং যে অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ছিল, যেই দুর্বিষহ যন্ত্রণার মধ্যে বাংলাদেশ ছিল, সেই সময়টি কিন্তু তারা একেবারে তাদের, যদি বলি যে তাদের ভালোবাসা দিয়ে কিন্তু তাদেরকে আগলে রেখেছে, তাদেরকে সাথে রেখেছে। ফার্স্ট। সেকেন্ড, যদি আমরা খুব স্পেসিফিক আরেকটি ঘটনার দিকে নজর দিই, দেখুন চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। কাদের হাত দিয়ে হত্যা হয়েছে এটা পরিষ্কার, মিডিয়া বলেছে, আইন ব্যবস্থা বলছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশে একজন আইনজীবী যিনি মুসলিম, তাকে যদি বলি সনাতনী ভাইদের হাতে তাকে হত্যা হতে হলো। সেই অবস্থায় বাংলাদেশের কি অবস্থা, মানে কতটা খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার কথা ছিল। এটি কিন্তু একটা উস্কানিমূলক কার্যক্রম ছিল। কিন্তু আমরা যেটি দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি দল, প্রত্যেকটি মানুষ সেই সময়টিতে শান্ত থেকেছে এবং কোনো ধরনের রিয়াকশন, এরকম একটা সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট, যেই ইনসিডেন্টে রিয়াকশনটা আসার কথা ছিল এমন বাজে যে মানে একটা ছোটোখাটো মানে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা ছিল, কিন্তু সেদিনও বাংলাদেশের মানুষ তাদের সর্বোচ্চ উদারতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল দল তারা স্টেটমেন্ট দিয়ে যেমন এই ঘটনা নিন্দা জানিয়েছে, প্যারালালি তাদের যে দলীয় কর্মীরা আছে তাদেরকে স্ট্রং ইনস্ট্রাকশন, স্ট্রং নির্দেশনা দেওয়া হয়েছে যে খবরদার আপনারা কোনো ধরনের বাজে পরিস্থিতিতে এঙ্গেজ করবেন না নিজেদেরকে। দিস ইজ দি বিউটি অফ বাংলাদেশ। আমরা যে হারমোনির কথা বলি, আমরা যে সহ অবস্থানের কথা বলি, আমরা যেই সহ অবস্থানের স্বপ্নে আমরা যে বিপ্লবটি করেছি, সেটির কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখেছি। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনাকে আমি অস্বীকার করছি না, সেটি হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, সেটিকে অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমরা জানি যে এই রাষ্ট্রকে বা যেই সরকার এখন আছে তাদেরকে ব্যর্থ করার বিভিন্ন প্রচেষ্টা, বিভিন্নভাবে ষড়যন্ত্র, বিভিন্নভাবে সুযোগ সন্ধানী যে শক্তিগুলো আছে তারা নিবে। সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভালোবাসার নিদর্শন, এটি কিন্তু বাংলাদেশের মানুষ পারস্পরিকভাবে, কিন্তু একই সাথে এটাও তো বাস্তবতা যে এখানে সনাতন ধর্মাবলম্বীরা তারা এক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছেন। সেখানে কিছু বাস্তব ঘটনা যেমন আছে, এর পাশাপাশি প্রচুর গুজব, প্রোপাগান্ডা এগুলো রয়েছে, যেটার কথা আমরা তখন আলোচনা করছিলাম। সেই জায়গায় তাদেরকে আশ্বস্ত করা এবং তারা যে সমানভাবে বাংলাদেশের অংশীদার, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আসলে কি করার আছে? আমরা আমাদের পক্ষ থেকে আমরা যেটি সবসময় বলেছি, দেখুন আমরা যারা তারুণ্যের শক্তি, বিশেষ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যারা কাজ করছেন বাংলাদেশে, অনেকগুলো পক্ষ কাজ করছেন, আর পাশাপাশি যতগুলো রাজনৈতিক দল, দেখুন মানে এই প্রচেষ্টা কিন্তু চলমান, মানে নতুন করে যুক্ত করার কিছু নেই, এই প্রচেষ্টা চলমান। আমরা যদি একটু দেখি, প্রত্যেকটি দলের পক্ষ থেকেই কিন্তু এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা তাদের যে দলীয় কর্মীরা আছে তাদের কাছে প্রদান করা হচ্ছে। বাংলাদেশ সরকার, আপনি দেখবেন যে খুব সিগনিফিক্যান্ট দুটি ঘটনা পাশাপাশি হয়েছে। প্রথমত, প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা নিজে বসেছেন এবং মজার ব্যাপারটা আপনি খেয়াল করবেন যে এটি কিন্তু ভারতের যে, যদি বলি যে ভারতের যে আমাদের দেশকে কেন্দ্র করে যে ধরনের কার্যক্রম, সেই কার্যক্রমকে কিন্তু কেন্দ্র করে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু তারা সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ, মানে যেটা নোট হওয়া দরকার, সেই মিটিংয়ের পর কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল যে বাইটসগুলো দিয়েছে, মিডিয়া যে কথাগুলো বলেছে, সেটি কিন্তু
এই সহ অবস্থানের কথাই বলেছে, সেটি কিন্তু এই পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির কথাই কিন্তু বলেছে। তার পাশাপাশি ঠিক তার পরদিন আপনি দেখবেন প্রধান উপদেষ্টা কিন্তু প্রত্যেকটি ধর্মের যারা যদি বলি ধর্মের গুরু যারা আছেন, যাদের দ্বারা তাদের ধর্ম পরিচালিত হয়, তাদেরকে নিয়ে কিন্তু আলাদা করে বসেছেন এবং দুটি ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায়, মানে আমি যদি আমার এন্ড থেকে বলি, আমার এখানে আমি দেখেছি আমার প্রোফাইলের হিন্দু ভাইরাও শেয়ার করেছেন এবং খুব আত্মতৃপ্তির সাথে শেয়ার করেছেন। আমার প্রোফাইলের যারা মুসলিম আছেন তারাও আত্মতৃপ্তির সাথে শেয়ার করেছেন। তো দেখেন, আমরা যদি 3-4টা স্টেক হোল্ডারকে দেখি এখানে, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল, এই প্রচেষ্টাটা চলমান, এই প্রচেষ্টাটা খুব ভালোভাবে এগোচ্ছে। আমি জাস্ট যদি যুক্ত করে বলি, আমি আজকে নিউজ দেখছিলাম বেশ কিছু বাংলাদেশে বেশ কিছু টপলাইন নিউজের এজেন্সির, সেখানে আমি দেখলাম যে ইভেন কলকাতার যে মানুষরা আছেন, মানে আমি যদি ভারতের রাষ্ট্র ব্যবস্থা, এই গুটি কয়েক মিডিয়া এবং ভারতের সাধারণ জনগণ, আমি যদি 3টি পক্ষকে আলাদা করি, ভারতের জনগণের যে মানে আমাদের প্রতি যে ভালোবাসার কথা, সেটি কিন্তু আমরা মিডিয়াগুলোতে বলতে শুনছি। আমি সেদিন আমি আজকের যেটা বলছিলাম, একজন ভারতীয় নাগরিক কলকাতার, তিনি এভাবে করে বলছিলেন, সময় টিভিতে আপনি দেখতে পারেন, এভাবে করে বলছিলেন যে বাংলাদেশের মানুষরা আমাদের ভাই, আপনারা আসুন, আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আজকের বক্তব্য, বরণ করে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। দেখুন, আমি খুব সহজ করে যদি বলি, মানে যদি আমরা বড় বর্ডার লাইন ড্র করি ভারত এবং বাংলাদেশের মধ্যে, আমাদের ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এই জায়গাটাতে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই, কারোই সুযোগ নেই। তবে ভারতেরও কিন্তু বাংলাদেশকে নিয়ে ভাবার আছে। মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আসলে আমরা মানে নিজেদেরকে গুটিয়ে নিব, ভারত নিজেদেরকে গুটিয়ে নিব। ভারতের সাথে বাংলাদেশের 12 থেকে 14 বিলিয়ন ডলারের বিজনেস আছে। মানে ইটস নট আ জোক। আপনি চাইলেই সেটিকে বন্ধ করে দিবেন, চাইলেই সেটিকে আপনি একটা বর্ডার লাইন দিয়ে আপনি এটাকে ক্লোজ করে দিবেন, এটা হবে না, এটা হয়নি। আপনার দেশের, আমি যেটা বললাম, বাংলাদেশের দিকে আপনি তাকান, তাদের দেশের আপনার 50 থেকে 60% যেই মেডিকেল ট্যুরিজম, সেটি বাংলাদেশ দিয়ে তাদের এই ভ্যাকিউমটি ফিল আপ হয়। আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে আপনার গত যে 22-23 অর্থ বছর, এই অর্থ বছরে আপনার 15.9 বিলিয়ন ডলারের বিজনেস ভারতের সাথে বাংলাদেশের হয়েছে। তো এগুলোকে উপেক্ষা করার সুযোগ নেই, এগুলোকে বাদ দিয়ে নেওয়ার সুযোগ নেই। তবে অবশ্যই সেটি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্পর্ক চলমান থাকবে, সম্পর্কের সৌন্দর্যটা থাকবে, অব্যাহত থাকবে। তবে সেটি এতদিন ধরে যেভাবে চলেছে, যেটা আমরা জানি যে 20টি চুক্তি এবং 66টি সমঝোতা স্মারক তাদের মধ্যে এই বিগত 15 বছরে স্বাক্ষরিত আমরা হতে দেখেছি, যেটির কোনোটি আমরা জানি না। এ ধরনের সম্পর্ক আমরা চাই না। তবে ন্যায্যতার ভিত্তিতে সকল সম্পর্ক কন্টিনিউ করার জন্য আমরা হয়তো নিজেরাও উদার হব। ডক্টর জাহিদ, আপনার কাছে ফিরে আসতে চাই। ভারতের সাথে বাংলাদেশের সমস্যা নিয়ে যখন আমরা আলাপ করি, তখন এটা একটা দ্বিপাক্ষিক পর্যায়ে থাকে, কিন্তু এখানে তো আরো অনেকগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে এবং তাদের সাথে ভারতের যে সম্পর্ক বা তাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেগুলো আসলে এই সংকট মোকাবেলায় কোনো ধরনের কাজে আসতে পারে কিনা? খুবই কাজে আসতে পারতো, কিন্তু ভারত সবসময়, মানে আমরা এই অঞ্চলে ভারতের পররাষ্ট্র নীতি, যেটা আমি ভুল না করে থাকলে গুজরাল ডক্ট্রিনেই লেখা ছিল যে বাইল্যাটারাল ভাবেই সমস্যার সমাধান করতে হবে। যদিও ওখানে খুব সিরিয়াসলি, তার আমি স্মৃতি থেকে বলছি, 5টা সম্ভবত তাদের মেইন প্রিন্সিপালস ছিল। এর মধ্যে ছিল যে তারা অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে না, হস্তক্ষেপ করবে না, সেটাও ছিল, কিন্তু বাইল্যাটারালি প্রবলেম সলভিংয়ের কথা ছিল। ভারত এই জিনিসটা সবসময় করতে চেয়েছে। এটার মূল কারণ আমি যেটা অনুমান করি, ভারত যে ধরনের পররাষ্ট্র নীতি দিয়ে তার হেজিমনি এনশিওর করতে চায়, ভুল সঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, সেটার জন্য আপনি আসলে মাল্টিল্যাটারালিজম পছন্দ করবেন না। আপনি পরিকল্পনা করে এই জন্য সার্ককে আসলে জাস্ট একটা ঠুনকো অজুহাতে অকার্যকর করে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার ফলে যেটা হলো, কারণ একটা মাল্টিল্যাটারাল ফোরাম মানে ওখানে ফোরামে কথা উঠবে এবং তখন অন্যান্য দেশগুলো, আপনি ছোট হতে পারেন, তাদের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করুন তো, সার্ক বসছে, ভারত আছে ওখানে, এই মুহূর্তে সব দেশ, অল দ্য কান্ট্রিজ, মানে লেটেস্ট এক্সাম্পল দিই, ধরুন নেপাল, একটা মেজরিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, যারা অত্যন্ত কালচারাল এবং সব কিছুতে ভারতের সাথে কানেক্টেড ছিল ফর এ ভেরি লং পিরিয়ড। ভারতের মুদ্রা আকছার ওখানে চলেছে। সেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার প্রথম সফরে চায়না গেলেন, মানে আমরা জানি নিশ্চয়ই, এবং উনি যথেষ্টই প্রো চায়না, এবং নেপালের মানুষ এখন ইনক্রিজিংলি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে উঠছে। আর অন্যান্য মালদ্বীপসের মইজুরি ইলেকশনের কথা আমরা জানি। ভুটানের
সাথে মানে ভারতের কাছে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জমি ভুটান চায়নাকে দিয়ে দিয়েছে, দিয়ে তারা দোকলামের ওখানে তারা এখন অন্য জায়গায় আরও বেশি জমি দেয়া হচ্ছে। সো সেও নেগোশিয়েট করছে চায়নার সাথে। পাকিস্তানের কথা বাদই দিলাম, শ্রীলঙ্কার কথা যদি চিন্তা করি, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টও যথেষ্ট অ্যান্টাই ইন্ডিয়ান মানুষ এবং প্রো চায়না মানুষ, আর আগের দুই ভাই মহেন্দার গাতাবায়া তো ছিলই। তাহলে আপনি খেয়াল করে দেখেন যখন এরা সব এক জায়গায় বসবে একটা রিজিওনাল কোঅপারেশন নিয়ে, সেখানে সবগুলো দেশ একত্র হয়ে কিন্তু দেয়ারস এ প্রবাবিলিটি যে ভারত চাপ ফেস করবে। সুতরাং সে কোনোদিনও এই কাজটা হতে দিতে চায়নি। কিন্তু ভারত আসুক বা না আসুক, এই দেশগুলোকে একসাথে বসতে পারে না? পারে, এবং আমার কাছে মনে হয় আসলে সার্কের মানে যদি এভাবে মানে ভারত বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আসলে আলাদা করে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি হওয়া উচিত, মানে ওকে বাদ দিয়ে হলেও। কিন্তু তারা যখন আপনি একটা সংগঠনের আওতায় না আসেন, তখন আসলে কারোর সাথে আপনি এটা নিয়ে ডিল করতে পারেন না। সো একটা সংগঠন তৈরি করতে হবে। কিন্তু এখন ভারতকে বাদ দিয়ে সাউথ এশিয়ান আদার কান্ট্রিজ মিলে একটা দেশ মানে একটা নতুন সংগঠন হওয়া সম্ভব কিনা, রিজিওনাল কোঅপারেশন হওয়া সম্ভব কিনা, এবং সেটা আসলে ভারতকে বাদ দিয়ে খুব এফেক্টিভ কিছু হবে আমার সেটাও মনে হয় না। তো এটা টাফ, এটা খুব সহজ হবে না। সেজন্যই আমি মনে করি সেটা হচ্ছে এখানে না হোক, আমাদের প্রধান উপদেষ্টা রাইটলি একটা চেষ্টা করছেন, বাংলাদেশ এখন আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করছে। ফলে আমরা যত বেশি এই ধরনের জায়গা যাবো, এটা একটা প্রসেস আছে এবং এটা খুব সহজ প্রসেস না। তো এইরকম জায়গা, এবং ভারত সহ একবার বিবিআইএন করার কথা ছিল, সেটাও ইনফ্যাক্ট শেষ পর্যন্ত খুব বেশি এফেক্টিভ হয় নাই। ওটা যে সড়ক, ওইটা মূলত ভুটানের কারণে ক্রাইসিস। এছাড়া ভারতও অন্যান্য ইস্যুর ক্ষেত্রে বিবিআইএনও খুব বেশি সফল হতে দেওয়ার চেষ্টা সে করে নাই। এটা করেছিল কারণ যেহেতু সার্ক অপারেট করছে না ঠিক মতো। সো দিনের শেষে আমি খুব একটা আশাবাদী না, কারণ ভারত বাংলাদেশ পতনের পরও যদি ভারতের চৈতন্য ফিরে না আসে অ্যাবাউট ইটস ফরেন পলিসি, সে যদি সেটাকে রিয়ালাইন না করে, তাহলে আসলে খুব কঠিন। এবং আমি আবারও বলছি, ভারতের যে পলিটিক্সটা এখন ভারতের ক্ষমতায় আছে, এই পলিটিক্সটাই আসলে আপনার সাথে নেগোশিয়েট করা, আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করা, আপনার সাথে গিভ অ্যান্ড টেক করা, সেটাকে বার দেয়। ধরুন শেখ হাসিনা কেন ছাত্রলীগ দিয়ে পেটাতে গেল 15 জুলাই, কেন এর আগে 18 সালে বাচ্চারা যখন রাস্তায় নেমেছিল তাকে পেটাবে, আমি একটা কলামে লিখেছিলাম যে ওদেরকে পিটিয়ে তুলে দেওয়া হবে। আই রোট ইট, এবং দ্যাট হ্যাপেন্ড। কারণ শেখ হাসিনার ইউএসপি হচ্ছে আমি কিন্তু পেটাইতে পারি তোমাকে, আমাকে ভয় পাও। শেখ হাসিনা ডেমোক্রেটিক না, সে ডেমোক্রেটিক হলে তো হয়েছিল। স্যার ইউএসপি হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের ইউএসপি হচ্ছে আমি তোমার সাথে নেগোশিয়েট করি, আমি তোমার কথা শোনার চেষ্টা করি, তোমার কথা মেনে নেই, ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে ভারতেরও যেই ধরনের ফরেন পলিসি তাদের আগে ছিল, প্লাস এখন 56 ইঞ্চি বুকের ছাতির একজন প্রাইম মিনিস্টার আছেন যিনি সব প্রবলেম সলভ করেন। এবং আই এম সরি, আলট্রা ন্যাশনালিস্ট বলছেন অর্ক টু সাম এক্সটেন্ট, কিন্তু আমি ভারতের ফ্যাসিস্ট ট্রান্সফরমেশনের লক্ষণ দেখছি। সেই ক্ষেত্রে আপনার একটা বিরাট নেতা লাগবে যিনি ভীষণ শক্তিশালী, যিনি সবাইকে বুলি করতে পারেন, যাকে সবাই ভয় পায় দেশের ভেতরে এবং দেশের বাইরে। এই রাজনীতির কারণেই আসলে ভবিষ্যতে আমরা মনে হয় না বাইল্যাটারালিও তেমন কিছু করতে পারবো। কিন্তু ভারতের গণমাধ্যমের যে প্রচারণা, সেটা বাংলাদেশের তরফ থেকে তো তার এক ধরনের পাল্টা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এটা কি পশ্চিমা বিশ্বে বলুন বা গোটা পৃথিবীর কাছেই একইভাবে বাংলাদেশকে প্রতীয়মান করছে, নাকি আসলে বাংলাদেশে কি ঘটছে সেটা পশ্চিমা বিশ্ব নিজেদের মতো করে খবর রাখতে পারে? আমার মনে হয় যে এটার প্রভাব আসলে পড়বে, বাস্তবতা মেনে নেওয়া ভালো। ভারতের মিডিয়ার, ভারতের ধরুন প্রেস ফ্রিডম ইন্ডেক্সের যে র্যাঙ্কিং, ইটস 159 আউট অফ 180 কান্ট্রিজ, আমরা 165, পাকিস্তান 152, মানে ভারতের চাইতে ভালো। তারপরও না মানুষ এগুলো মাথায় রাখবে না, কারণ আপনি যখন ধরুন একজন ইউরোপের মানুষ, একজন ইউরোপের ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো উনি বাংলাদেশ কতটা স্টেবল আছে সার্চ করলেন। সার্চ করতে গিয়ে এই মুহূর্তে উনি শুনেছেন ধরুন একটু যেখানে হিন্দু কমিউনিটির প্রবলেম আছে, ইসকনের কথা শুনেছেন, উনি যদি সার্চ করেন, আমি সার্চ করে দেখেছি, আপনি সার্চ করুন, দেখুন সব ভারতীয় মিডিয়ার নিউজ আসবে। আপনি ইউটিউবে যান, ইংলিশে তো আমাদের কন্টেন্ট আরও নাই। ফলে যেটা দাঁড়ালো, তারা এই ইনফরমেশন দিয়ে ফেড হয়। এবং ভারতের সফট পাওয়ার, আমরা এই প্রশংসা করতেই হবে, ওভার দ্য ইয়ার্স তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতেও তাদের সফট পাওয়ার তৈরি করেছে। ফলে তাদের এখানে লোকজন আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে, সো এটা ট্র্যাকশন পাবে। আমাদের হিসেবে মনে আছে শেখ হাসিনা পতনের অল্প কিছুদিনের মধ্যে ব্লুমবার্গ একটা সারপ্রাইজিং রিপোর্ট করেছে যেটা অলমোস্ট একোড হোয়াট ইন্ডিয়া টোল্ড। সো এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আমি উড়িয়ে দেই। নিশ্চয়ই। অর্ক ভাদুরী, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। হ্যাঁ, আমি অনেকটাই একমত, কারণ ভারতীয় মিডিয়া যথেষ্ট প্রভাবশালী এবং তার আন্তর্জাতিকভাবে তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের কাছেও আমার কাছে বেশ খানিকটা হতাশার বিষয়
দু একটা বিষয় মেনশন করছি। যেমন ধরুন টুইটারে এক্সে আমি দেখি না যে বাংলাদেশের আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমি কার্যত আমার চোখেই পড়ে না। এবং ইংরেজি, যেটা আন্তর্জাতিক কমিউনিকেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেখানে আমি কোনো ভালো পডকাস্ট বা ইত্যাদি দেখি না। আমি জানি না এটা কেন, হয়তো এর একটা ইতিহাস রয়েছে, কিন্তু এই সব দিক থেকে বাংলাদেশের রীতিমতো সীমাবদ্ধতা রয়েছে বলে আমার মনে হয়। এবং যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা ভাই বললেন এইমাত্র, যে এই এই সরকারের আমলে তিনি আশাবাদী নন। আমার কিন্তু, আমি একটু ডিফার করব, তার কারণ আমার ধীরে ধীরে মনে হচ্ছে যে ওই রিয়েলিটি মেনে নেওয়ার ব্যাপারটা আমাদের সরকারও বুঝতে পারছে, এবং আজকের বৈঠকটা সেটার একটা ইঙ্গিত। তার কারণ এটা প্রচুর টাকা পয়সার ব্যাপার, প্রচুর ব্যবসা বাণিজ্যর ব্যাপার। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যদি অস্থিতিশীল থাকে, সেটা আমাদের জন্য একেবারেই লাভজনক নয়। আর আমি নিজেও ভীষণভাবে প্রার্থনা করব যে আমাদের দেশের সরকার শুভবুদ্ধির উদয় হোক। একটু আপনি যদি দেখেন, তাহলে বাংলাদেশের কথা বাদই দিলাম, আপনি শ্রীলঙ্কার দিকে তাকান। শ্রীলঙ্কায় জেভিপি কমিউনিস্ট পার্টি তারা ক্ষমতায় এসছে, যারা কিন্তু ঐতিহাসিকভাবে ভারত বিরোধী রাজনীতি করে এসছে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে মালদ্বীপের লাস্ট ইলেকশন নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। সেখানে ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে একটা রাজনৈতিক দল তারা সরকারে এসছে। আমি 2023-এই নেপালে গিয়েছিলাম, জি, প্রধানমন্ত্রী আমরা প্রচন্ডের শেষের সঙ্গে দিকে চলে দেখাও এসেছি করি। আসলে। জি, হ্যাঁ, তার কিছুদিনের মধ্যেই দেখলাম যে সেই প্রচন্ড বিজেপি সভাপতির অফিসে বসে রয়েছেন আমাদের জেপি নাড্ডার অফিস, এবং তারপরেই দেখলাম প্রচন্ড আউট, কেপি ওলি ইন। কাজেই আমরা কিন্তু ক্রমশ বন্ধুহীন হচ্ছি। বন্ধুহীন হওয়াটা কিন্তু একটা দেশের জি। জন্য একদম ভালো ব্যাপার নয়। ফলে এইটা বাস্তবতা আমাদের মেনে সরকার নেওয়া নিশ্চয়ই ছাড়া বোধহয় খুব বেশি কিছু করার নাও থাকতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।